আসসালামু আলাইকুম। স্কুলিং ফর বিএনপি পার্ট 5 প্রশ্ন 5 নম্বর পর্বে আমি আলোচনা করব বিএনপিতে পুশ ইন নেতা বা রাজনৈতিক সংগঠনের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে যারা কিনা ক্ষমতায় যাওয়ার মতো একটি অবস্থানে থাকে, এইসব রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে কিভাবে পার্শ্ববর্তী কোনো শত্রু দেশের বা দূরবর্তী যে কোনো রাষ্ট্রের যে কোনো গোয়েন্দা শাখার সাথে এজেন্ট হিসাবে কাজ করে, রাষ্ট্রের ভিতরকার ক্ষতি করতে চায়, একটি শক্তিশালী সংগঠনের ভিতরে ঢুকে গ্রুপিংয়ের সৃষ্টি করে ওই দলটিকে ধ্বংস করার, ক্ষতি করার বা রাষ্ট্রের ক্ষমতায় যেন উত্তীর্ণ না হইতে পারে সে অবস্থায় দুর্বল রাখা, অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকার ভিতরে থেকেই অত্যন্ত গোপনীয় গুজব রটনা তাদের মাধ্যমে বিদেশি পাচার করা বা দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা অন্য দেশের গুপ্তচর অনুগত এজেন্ট তাদেরকে গোপনে তথ্য ফাইল পাচার করা, বিভিন্নভাবে ক্ষতি করে একটি রাজনৈতিক দলকে এবং দেশকে। তেমনি বিএনপিতে কারা কিভাবে এই পুশ ইন লিডার, পুশ ইন নেতা লুকিয়ে আছে বা ঢুকে পড়েছে, কিভাবে এই দলটিকে আস্তে আস্তে অনেক ধরনের, হয়তো বিএনপির লোকেরা স্বীকার করবে না, কারণ যারা স্বীকার করবে না তারা এর অন্তর্ভুক্তির লোক, তারাই হলো এই গুপ্তচর বৃত্তের ভিতরে থাকা রাজনৈতিক নেতার ছদ্মবেশে বিএনপির ভিতরে লুকিয়ে থাকা নেতা। আমি কয়েকটি ধারায় বলবো। প্রথমত, বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যে জনপ্রিয়তা এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতা, পারদর্শিতা সব কিছু দেখেই অপর কোনো রাজনৈতিক দল নিজেদের প্ররোচনায় হোক বা বাইরের কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় হোক বেশ কিছু নেতাকে বিএনপির ভিতরে পুশ ইন করে দিয়েছে। যেমন ভারত এখনও বাংলা ভাষাভাষী লোকদেরকে আসাম, ত্রিপুরা, কলকাতা, বেনাপোল বিভিন্ন সাইড দিয়ে পুশ ইন করছে। গৃহহীন যারা যাযাবর জীবনযাপন করে অথচ বাংলায় কথা বলে, তারা মূলত ভারতীয়ই, কিন্তু তারা পুশ ইন করে বাংলাদেশে পাঠাচ্ছে। বার্মার এটা পুশ ইন নয়, তারা নির্যাতিত, নিপীড়িত হয়ে আশ্রয় নিয়েছিল এদেশে, কিন্তু এটার ভিতরেও অত্যন্ত সুগভীর, সুচিন্তিতভাবে ষড়যন্ত্র ছিল। আমি যারা বিএনপি নিয়ে কথা বলছিলাম, প্রথমত হচ্ছে বাইরের থেকে, বিশেষ করে আওয়ামী লীগের থেকে বেশ কিছু উচ্ছিষ্ট নেতা বিএনপিতে অনুপ্রবেশ করে। তার ভিতরে খুব বিখ্যাত নেতা রয়ে গেছে, যারা তাদের আমলে আওয়ামী লীগের সাথে এমপি ছিল, মন্ত্রী ছিল, জাতীয় পার্টির সাথে ছিল, বিভিন্ন সময়ে রাষ্ট্রের ক্ষমতায় ছিল অন্য দলের হয়ে, কিন্তু তারা বিএনপির ভিতরে অনুপ্রবেশ ঘটায় বিএনপিরই কিছু লোকের ছত্রছায়ায় তারা ঘটানোর ফলেই 5-এর নির্বাচনের পরে যখন বিএনপি আবার ক্ষমতায় আসে, এই অনুপ্রবেশকারী কতক নেতার জন্যই তখন কিন্তু আওয়ামী লীগ একাকারের মতো পরিস্থিতি তৈরি করার সুযোগ পেয়েছিল। এখন এই পুশ ইন নেতা অন্যভাবে, এটা অজান্তেই, রাজনৈতিক সংগঠনগুলোর অজান্তেই তাদের দৃষ্টিতে তারা মনে করে কিছু ব্যক্তিত্ব লোক এদেশের খুব হেভি ওয়েটের লোক, অত্যন্ত অর্থশালী লোক, তাদেরকে নিলে হয়তো তার দল অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে, বা রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে কিছু লোককে তারা নিজেদের ক্ষমতার আয়ত্তের ভিতরে আনার চেষ্টা করে, যার ফলে এক জেলায় বাড়ি, তাকে নিয়ে এসে অন্য আসনে নির্বাচিত করার জন্য জনগণের উপরে চাপিয়ে তাকে নির্বাচিত করে রাজনৈতিক সরকারের কেন্দ্রে নিয়ে যায়। অত্যন্ত ঘৃণিত একটি পদ্ধতি। ওই এলাকার কি রাজনৈতিক ওই দলের
নেতা কর্মী সংগঠক ভোটার কেউ নাই যে বাইরের থেকে কেন তাকে এখানে হায়ার করে আনতে হবে। এই যে আরেকটা পুশিন, এগুলো রাজনৈতিক দলের অভ্যন্তরে অত্যন্ত কোন্দলের সৃষ্টি করে, ঘৃণার সৃষ্টি করে, ধ্বংসের গুণিতকভাবে এক বা দুইয়ের ভিতরে পড়ে যায়, এটাও একটি অংশ। দ্বিতীয় হচ্ছে পার্শ্ববর্তী একটি ধর্মীয় প্রভাবশালী রাষ্ট্রের খুশি করতে হোক, তাদের নমস্য থাকার জন্যই হোক, তাদের পদলেহনের জন্যই হোক, তাদেরকে হাইলাইটস করে নিজেকে তাদের ভৃত্য হিসাবে পরিচিতি দেওয়ার জন্যই হোক, তাদের ধর্মের কিছু লোককে অলঙ্কৃত করা হয় এই রাজনৈতিক দলগুলির ভিতরে। বিএনপিতেও তথাকথিত ওই ধরনের কুটাই পাওয়া বা কারো মনোরঞ্জন মনোপুত হওয়ার জন্যই এই ধরনের কত নেতাকে একবারে কেন্দ্রের শীর্ষে বসিয়ে রেখে দুধ ভাত খাইয়ে কাল সাপ পোষার মতো ঘরে কাল সাপ পুষছে। অথচ এইসব লোকজনগুলো একটা দলের একটা ভয়ঙ্কর ক্ষতির উপাদেয়। তৃতীয়, যারা লোকাল স্থানীয় রাজনীতির সাথে মাত্র 10% বা সর্বোচ্চ 20% জড়িত, বাকিটা 80% 90% তারা ঢাকায় বিভিন্ন কেউ ওকালতি করেন, জজ কোর্টের এই সেই তালেবর বালেবর সেরান্দার বিভিন্ন কাজকাম, কেউ আবার ঢাকাতে বড় কোম্পানির চাকরি করেন, সেই বেতনের তে আনিয়ে দেখান, ফুটানি করেন, মোটরসাইকেলের তেল দেন, স্থানীয় জনগণের কাছে অতটা জনপ্রিয় নয়। সুযোগ বুঝে হয়তো কিছু লোকের চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়েছেন, সেটাকে কেন্দ্র করে নমিনেশন পাওয়ার প্রার্থী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কেউ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেলফি তুলেও মাঝে মাঝে মেরে দেখান যে আমি খুব দলের জনপ্রিয় নেতা। আদতে না, কোম্পানির ট্যুর দিতে গিয়ে সুযোগ বুঝে হয়তো কিছু ওষুধপত্র নিয়ে যেয়ে তাকে দিচ্ছেন বা কোনো সুযোগে একটা সেলফি তুলে মেরে দিলেন। উনিও এক ধরনের এই পুশিন নেতা। উনিও স্থানীয় জনগণের সাথে ভোটের রাজনীতি করেন না। ওনাদের একটা অপচেষ্টা থাকে, বিএনপির একটা পার্সেন্টেজ যেগুলো ম্যানেজ করতে পারেন, বাকিটা অন্য রাজনৈতিক দলের থেকে ক্রয় করা ভোটারদেরকে ক্রয় করে ভোট সংগ্রহের চেষ্টা করেন, বা অন্য দলের এই সুযোগে অন্য দলের দুর্বৃত্ত যারা তাদেরকে তার ছত্রছায়ার ভিতরে রেখে ভোট সংগ্রহের চেষ্টা করেন। এইটাও এক ধরনের পুশিন নেতা। এই পুশিন নেতাদেরকে বিএনপিতে অত্যন্ত সজাগ থাকতে হবে। একটি রাজনৈতিক সংগঠনের মূল শক্তি হলো স্থানীয় নির্বাচন থেকে, স্থানীয় জনপ্রতিনিধির থেকে ধীরে ধীরে উপরে উঠে যাওয়া, একবার দলের সর্বোচ্চ কর্ম নীতি নির্ধারণ পর্যন্ত পৌঁছানো। তারাই হচ্ছে দলের মূল শক্তি, মূল দলীয় নেতা, জনপ্রিয় নেতা। জনপ্রিয় দল তাদের দ্বারাই তৈরি হয়। কিন্তু এই যেগুলো আমি পুশিন নেতার ভিতরে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে, এরা হলো ভাসমান নেতা, এরা হচ্ছে দলের গঠিত নেতা। দল এই নেতাগুলোকে তৈরি করে নেয়, কর্মীরা তৈরি করে না। এখানে একটু চিন্তা করবেন, কর্মীদের দ্বারা তৈরিকৃত নেতা জনপ্রতিনিধিত্ব করে, সে জনগণের সেবায় নিয়োজিত থাকে, সে জনগণের আশা আকাঙ্ক্ষা সেন্টিমেন্টাল বোঝে, সেই হচ্ছে তৃণমূল থেকে উঠে যাওয়া শক্তিশালী একজন স্থায়ী নেতা, যে দীর্ঘদিন ধরে মানুষের আস্থার ভিতরে থাকে। কিন্তু কেন্দ্র দল ওইখানে কিছু নেতা নেত্রী অর্থলগ্নি পেয়ে, বড় ধরনের উৎকোচ নিয়ে বড় ধরনের বকশিস পেয়ে, দলীয় ফান্ডে বড় ধরনের বকশিস দিয়ে ওই কেন্দ্র যাকে নেতা করে পাঠায়, অথচ তারা জনগণের আস্থাভাজন নয়, জনগণের প্রিয় নয়, জনগণের ভালোবাসার জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, জনগণের মনের ভিতরে তার কোনো স্থান নেই। এখন দল যে সাংগঠনিক কাঠামো থাকে তাদেরকে দিয়ে বলায় তাকে নির্বাচিত করে পাঠাও কেন্দ্রে, না হলে কিন্তু তোমাদেরও পদ পদবি থাকবে না। বাধ্য হয়ে এই সাংগঠনিক তৃণমূলের নেতারা, স্থানীয় নেতারা ওই নেতাকে নির্বাচিত করে দিতে বাধ্য হয়, ভোটার সংগ্রহ করে তাদেরকে। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ
জনগণের, ভোটারের, নাগরিকের ইচ্ছার বিরুদ্ধে গণতন্ত্রের ভয়ানক এক পরিপন্থী পন্থা। বিএনপিকে এইসব তুষীন নেতাদের থেকে দূরে সরে যেতে হবে। বিএনপিকে জিয়াউর রহমান যেমন একেবারে মাঠে নেমে মাঠের থেকে কুড়াইয়ে, মাঠের থেকে তুলে নিয়ে ওই স্থানের নেতা বানানোর জন্য জনগণের সমর্থন চেয়েছে। আমার স্পষ্ট মনে আছে তিনি মঞ্চে দাঁড়িয়ে কে চেয়ারম্যান, এলাকার ভালো নাম করা গুণী শিক্ষক, তাদেরকে সামনে নিয়ে জনগণকে সাক্ষী রেখে বলেছে এই লোক কেমন, একে কি আপনারা মেনে নেবেন, তাকে কি নেতা বানানো যায়? জনগণ যার পক্ষে হাঁ বলে হাত উঁচু করে দিয়েছেন, তিনি তাকেই সেখানে নমিনেশন দিয়ে সেই স্থানের নেতা করে তিনি সংসদে নিয়েছেন, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন এবং তাদের বিভিন্নভাবে দলের শক্তিশালী পদের পদায়ন করেছেন। সেই পদ্ধতি এখন নেই, দলের সেই পদ্ধতি এখন নেই। গুটি কতক সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা, ভিতরে কিছু স্থায়ী কমিটির সদস্য, পুরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো। ম্যাডাম নেই, অনুপস্থিত, তারেক জিয়াও নেই, দেশের বাইরে। এই সুযোগে দলের কেন্দ্রে কতিপয় ভারতপন্থী নেতা দলের এই চেয়ারগুলোকে দখল করে রেখেছেন। দীর্ঘদিন ধরে দলের যে সর্বোচ্চ নেতা নির্ধারণী কমিটি থেকে শুরু করে দলের যে আবার নূতন করে এইসব পদের নূতন নেতৃত্ব আসবে, সে ব্যবস্থাও এখনও নেই। নির্বাচনী মুখে সামনে দাঁড়িয়ে দল যদি পুনর্গঠন না হয়, কেন্দ্র যদি পুনর্গঠিত না হয়, কেন্দ্র যদি শক্তিশালী বিএনপির মনোনীত, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের নেতা দ্বারা কমিটি গঠন করে তাদের নেতৃত্বে 64 জেলার 300টি আসনের সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রস্তুত না করে তাদের মন গড়া নেতাদেরকে পাঠিয়ে দেয়, দলের ভয়ানক ক্ষতি হবে। এক কালবৈশাখী ঝড়ের মুখে পড়বে। ভোট গণনা শেষে এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হইতে হবে কেন্দ্রে থাকা ওই এজেন্টদেরকে, ওই পোলিং এজেন্ট বলেন আপনার, প্রতিনিধির যে সব লোকজন কেন্দ্রে থাকবে, তাদের চিন্তা করতে হবে বহুভাবে। ওই হেভি নেতা কেন্দ্রে হতে পারে, মানুষের কাছে হেভি ব্যক্তিত্বকে সেইটা বোঝার ক্ষমতা থাকতে হবে। আমি এর পরের পর্বে মাগুরাকে নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা পোষণ করছি, যদি সুযোগ পাই। যেটুকু বললাম পুশিন নেতাদের নিয়ে, একেবারে বিএনপির নীতি নির্ধারণীতে যারা আছেন, আমি মেজর হাফিজ সাহেবের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, স্যার তো আমার ভিডিওগুলো যায় স্যারের কাছে একটু ধৈর্য ধরে দেখে অন্তত তারেক সাহেব হোক, ম্যাডামের সাথে হোক, বসে একটু নিগুড় তত্ত্বটা খুঁজে বের করে নেতা নির্ধারণের, নেতা নির্বাচনের সূক্ষ্ম পথটি যেন অবলম্বন করা হয় গণতান্ত্রিক ধারায়। বিএনপি যেন স্থায়িত্ব পায়, দেশ সেবার সুযোগ পায়, এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম।